বাংলা গানের স্বর্ণযুগে অনেক বিশিষ্ট সঙ্গীতশিল্পী ছিলেন, যাদের অনেককেই আজ আমরা প্রায় ভুলতে বসেছি। অথচ তাঁদের গানে অগণিত দর্শক শ্রোতা মুগ্ধ হতো। তেমনই একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পীর কথা আজকে আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। সকল দর্শক বন্ধুদের স্বাগত। তখন চিতপুরে HMVর অফিস। কবি কাজী নজরুল ইসলামের সেখানে ভীষণভাবে যাতায়াত এবং প্রতিপত্তি। নতুন একটি মেয়ে গান রেকর্ড করেছে, কিন্তু রেকর্ডের ডিলাররা সেই রেকর্ড নেবেন না। আশঙ্কা হয়তো বিক্রি হবে না। বরানগরে জ্ঞানরঞ্জন সেনগুপ্তর কাছে গান শেখে মেয়েটি। একদিন সেখানেই কাজী সাহেবের সঙ্গে মেয়েটির আলাপ এবং মেয়েটির গান শুনে তিনি মুগ্ধ হলেন এবং গ্রামাফোন কোম্পানিতে দুটি গান তিনি রেকর্ড করালেন। তার মধ্যে একটি হলো মল্লার রাগে স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা, কিন্তু কোম্পানির বোর্ডে রেকর্ড পাস হলো না। তাই ডিলারদের ঘোর আপত্তি, এ রেকর্ড হয়তো বিক্রি হবে না। এই ঘটনার 1 বছর পরে কমল দাশগুপ্ত গ্রামাফোন কোম্পানিতে ট্রেনার হয়ে এলেন। পুরনো রেকর্ড খুঁজে বের করলেন মেয়েটির গাওয়া গান, যে কণ্ঠ তিনি চাইছিলেন। নতুন গান রেকর্ড করালেন। সে গানে তালবাদ্য ছিল না, ছিল শুধু হারমোনিয়াম, বেহালা, পিয়ানো, অর্গ্যান। ডিলারদের এ গান শুনেও মনে হয়েছিল এ গান চলবে না। কাজী সাহেব বললেন, এ রেকর্ড না নিলে পরবর্তী সময় আর কোনো রেকর্ড দেওয়া হবে না। ডিলাররা বাধ্য হয়েছিল নিতে। সালটা ছিল 1934। 14 বছরের মেয়েটি এসেছে গ্রামাফোন কোম্পানিতে গান রেকর্ড করতে। বসে আছেন সেখানে দুজন দিকপাল, সুরকার কমল দাশগুপ্ত, গীতিকার প্রণব রায়। কমল দাশগুপ্ত মেয়েটির খাতায় দুটি গান লিখে দিলেন আর বললেন, এমন গান তৈরি করতে চাইছি যা হবে সহজ সরল সুরে মেলোডি ভরা রোম্যান্টিক, যা সর্বসাধারণ বাঙালির গ্রহণযোগ্য হবে। শুরু হলো গান দুটি শিক্ষার পালা। ভৈরবীতে বাঁধা আমি ভোরের জ্যোতিকা, ইমন কল্যাণের সাঁঝের তারকা আমি। দুটি গানের সুরকার কমল দাশগুপ্ত। ডিলারদের অনিচ্ছা সত্ত্বেও কাজী সাহেবের চাপে নিতে বাধ্য হয়েছিল। তারপরেরটা ইতিহাস। 1934 সালে নভেম্বর মাসে গান দুটি প্রকাশ পাওয়ার পর 3 মাসের মধ্যে 60,000 কপি বিক্রি হলো। সর্বাধিক রেকর্ড বিক্রির মর্যাদা পায় এই রেকর্ডটি। রাতারাতি সঙ্গীত জগতে মেয়েটি প্রতিষ্ঠা পেল। বাংলা গানের নতুন ধারা জন্ম নিল এই মেয়েটির কণ্ঠ থেকেই। এই সময় থেকেই শুরু হলো বাংলা আধুনিক গানের সূচনা পর্ব। সেদিনের যে মেয়েটির কথা বলতে বসেছি, তিনি আর কেউ নন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীমতী জ্যোতিকা রায়। কাজী সাহেবের জহুরি চোখ, তিনি নতুন শিল্পীকে চিনতে পেরেছিলেন। জ্যোতিকা রায়ের জন্ম 1920 সালে 20 এপ্রিল হাওড়া জেলার আমতায়। আদিবাড়ি বাংলাদেশের খুলনা জেলার সেনাটি গ্রামে। বর্ধিষ্ণু গ্রাম, সেখানে গান বাজনার চর্চা ছিল। বাবা সত্যেন্দ্রনাথ রায়, মা স্নেহলতা দেবী। বাবা ছিল বদলির চাকরি, সাব ডিভিশনাল ইন্সপেক্টর অব স্কুল। বাবা তবলা বাজাতেন। জ্যোতিকা রায়ের প্রথম হাতেখড়ি বাবার কাছে। জ্যোতিকা রায়ের ডাকনাম রেনু। মা স্নেহলতা দেবী মেয়েদের তো স্কুলে পাঠিয়েছিলেন, আবার সেনাটিতে বাড়ি বাড়ি ঘুরে মেয়েদের স্কুলে পাঠাবার কথা বলতেন। 1943 সালে দুর্ভিক্ষের সময় কলকাতায় নিজের বাড়িতে নিরন্ন মানুষদের নিজের হাতে রেঁধে খাওয়াতেন। জ্যোতিকার তখন 7 বছর বয়স। কলকাতায় সবে বেতার কেন্দ্র তৈরি হয়েছে। বাবার উদ্যোগে বেতারে অডিশন দিয়ে পাশ করেছেন, আর সেখানে গান গাইলেন প্রথম খালি গলায় রবি ঠাকুরের গান আর রেখো না আধারে। 1930 সালে বাংলাদেশ থেকে পাকাপাকিভাবে জ্যোতিকা রায়ের পরিবার কলকাতায় চলে আসে। তাঁর সঙ্গীতের গুরু ছিলেন যেমন গোপাল ভট্টাচার্যের কাছে ধ্রুপদ, গোপাল মুখোপাধ্যায়ের কাছে এসরাজ ভায়োলিন, জ্ঞানরঞ্জন সেনের কাছে ক্লাসিক্যাল, বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে লাইট মিউজিক। এছাড়া কাজী নজরুল ইসলাম, কমল দাশগুপ্ত ছিলেনই। সেনাটিতে থাকার সময় সুবোধ মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা গ্রহণ। জ্যোতিকা রায়ের সঙ্গীত জীবনে কমল দাশগুপ্তের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সংস্পর্শে এসে জ্যোতিকা রায়ের সঙ্গীত জীবন আরও বেশিভাবে বিকশিত হয়েছিল। কমল দাশগুপ্তের সুরে তিনি অনেক গান গেয়েছেন। কাজী নজরুল ইসলামের কথায় মনে পড়ে আজ সে কোন জনমে, ওরে নীল যমুনার জল। প্রণব রায়ের কথায় এমনই বরষা ছিল সেদিন। মোহিনী চৌধুরীর কথায় শতেক বরষ পরে। এছাড়াও চরণ ফেলিও ধীরে ধীরে, জানি বাহিরে আমার তুমি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, দিনগুলি মোর পদ্মেরই দল, এমন আরও অজস্র গানে জ্যোতিকা রায় দর্শক শ্রোতাদের মন জয় করেছেন।
তাঁর বেসিক গানের সংখ্যা প্রায় 300। শেষ রেকর্ড 1970 সালে সাই বন্দনা। 1980 সালের পর তিনি রেডিওতে আর গান গাননি। তাঁর গানে মুগ্ধ হয়েছেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, সরোজিনী নাইডু, সত্য সাই বাবা এবং গান্ধীজি। 1947 সালে 15ই আগস্ট জওহরলাল নেহরু যখন দিল্লিতে লালকেল্লার সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন, দিল্লি বেতার কেন্দ্র থেকে জ্যোতিকা রায় তখন গাইছেন শোনে কা হিন্দুস্তান মেরা। 1947 সালে 6ই সেপ্টেম্বর ধর্মতলায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলন সভায় গান্ধীজি জ্যোতিকা রায়কে নিয়ে যান গান শোনানোর জন্য। তিনি গেয়েছিলেন ওরে নীল যমুনার জল। 1969 সালে গান্ধীজির জন্মশতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আগ্রহে এবং পৃষ্ঠপোষকতায় গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্মভিটায় জ্যোতিকা রায় দীর্ঘ সময় ধরে ভজন পরিবেশন করেছিলেন। সেই ভজন গোটা বিশ্বের মানুষ শুনেছিল ভারত সরকারের সৌজন্যে। 1972 সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। 1977 সালে HMV তাঁকে গোল্ড ডিস্ক প্রদান করে সম্মানিত করেন। ছায়াছবিতে তিনি নেপথ্য কণ্ঠ দিয়েছেন 1954 সালে ঢুলি ছবিতে প্রণব রায়ের কথায় এই যমুনারই তীরে। এছাড়া রবীন চট্টোপাধ্যায় এবং সম্মুখবাবু উপাধ্যায়ের সুরে দেবকী কুমার বসুর ছবি 1952 সালে রত্নদ্বীপ এবং 1956 সালে লালকর নামে দুটি ছবিতে ভজন গেয়েছেন। ছায়াছবিতে গান তিনি সেরকমভাবে গাননি। ভোরের জ্যোতিকা রেকর্ডটি গ্রামাফোন কোম্পানির উদ্যোগে রবীন্দ্রনাথকে শোনানো হয়েছিল। শুনে কবিগুরু বলেছিলেন, এই মেয়েটির গানে যেন এই রকম পরিমিত বাজনা ব্যবহার করা হয়। দেশ তখন সদ্য স্বাধীন। দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গায় গান্ধীজি তখন বেলেঘাটায় মৌনব্রতী। সেই সময় জ্যোতিকা রায় গান্ধীজিকে গান শুনিয়েছিলেন ঘুঙ্ঘট কা পট খুলো, मैं চাকর রাখো জি, মীরার ভজন। জ্যোতিকা রায় নিজের আত্মজীবনী নিজেই লিখেছেন, আজও মনে পড়ে। গীতা চৌধুরীর অনুবাদে ইংরেজিতে মাই ওয়ার্ল্ড অব মিউজিক নামে জ্যোতিকা রায়ের আত্মজীবনী প্রকাশিত হয় মুম্বাইতে। 93 বছর বয়সেও তিনি সেখানে গিয়েছিলেন। তার শেষ মঞ্চ অনুষ্ঠান 2013 সালে চন্দননগরের রবীন্দ্র ভবনে। সেখানে তাকে সংবর্ধিত করা হয়। 2014 সালে 5ই ফেব্রুয়ারি এক কিংবদন্তি স্বনামধন্য শিল্পী জ্যোতিকা রায়ের জীবনাবসান হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায়।